আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আসাদুজ্জামান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বামুনদি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ, গাংনী মেহেরপুর থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন থেকে রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি এই টপিকটির কিছু অংশ। রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি পড়তে গিয়ে আমরা প্রথমেই দেখার চেষ্টা করি রাসায়নিক বিক্রিয়া নিয়ে কিছু কথাবার্তা। পৃথিবীর যাবতীয় বস্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। রাসায়নিক বিক্রিয়ায় আমরা জানি বিক্রিয়ক সমূহের মিথস্ক্রিয়ায় বা সংমিশ্রণে প্রধান উৎপাদক, যাকে বলি আমরা কাঙ্ক্ষিত উৎপাদক, এবং এর সঙ্গে কিছু সহজাত উৎপাদক উৎপন্ন হয়। বিক্রিয়ক সমূহকে আমরা সচরাচর একটি দ্রাবকে দ্রবীভূত করি এবং বিক্রিয়ার উপরে এই বিক্রিয়ায় প্রয়োজনীয় বিভিন্ন শর্তাবলী যেমন তাপ, চাপ, প্রভাবক ইত্যাদি প্রয়োগ করি। প্রতিটি রাসায়নিক বিক্রিয়ার বাণিজ্যিকভাবে সফলতার জন্য প্রধান উৎপাদক বা যে উৎপাদকটা আমার প্রধান কাঙ্ক্ষিত উৎপাদক, তার পরিমাণটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উৎপাদের পরিমাণ থেকে আমরা শতকরা উৎপাদন, যেটাকে বলছি আমরা পার্সেন্টেজ অফ ইল্ড, পার্সেন্টেজ অফ ইল্ড বা শতকরা উৎপাদন নির্ণয় করি। এই শতকরা উৎপাদন বা পার্সেন্টেজ অফ ইল্ড, এটা একটা সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি। সেটা হচ্ছে এই পার্সেন্টেজ অফ ইল্ড বা শতকরা উৎপাদন ইজ ইকুয়াল টু বিক্রিয়ায় উৎপাদের প্রাপ্ত পরিমাণ। উৎপাদ আমি কতটুকু পাচ্ছি তার পরিমাণ, উৎপাদের প্রাপ্ত পরিমাণ ডিভাইড বাই উৎপাদের তাত্ত্বিক পরিমাণ।
অর্থাৎ আমার উৎপাদক কতটুকু, তাত্ত্বিকভাবে কতটুকু পাওয়া উচিত ছিল, ইন্টু 100। আমি কতটুকু পেলাম ডিভাইড বাই কতটুকু পাওয়া উচিত ছিল ইন্টু 100 ইজিক্যাল টু শতকরা উৎপাদন বা পার্সেন্টেজ অফ ইল্ড। রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন, প্রায় প্রতিটি ক্ষেত্রেই অবিক্রিয়াকৃত বিক্রিয়ক থেকেই যায় এবং কাঙ্ক্ষিত উৎপাদের সাথে কিছু সহজাত উৎপাদ বা বাই প্রোডাক্ট উৎপন্ন হয়। যদিও রসায়ন এবং রাসায়নিক শিল্পের অবদান বর্তমানে অপরিসীম, তবুও বিগত দশকসমূহে পরিবেশ দূষণের ক্ষেত্রে রাসায়নিক পদার্থের ভূমিকা অনস্বীকার্য বা অপরিসীম। এরই নিরোধকল্পে বিজ্ঞানীরা গ্রিন কেমিস্ট্রির অবতারণা করেছেন বা সবুজ কেমিস্ট্রির অবতারণা করেছেন। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। এখন আমরা গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন সম্বন্ধে কিছু কথাবার্তা জানার চেষ্টা করব। প্রথমে আসি আমরা সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি কাকে বলে। যে রসায়নের মাধ্যমে বা যে কেমিস্ট্রির মাধ্যমে রাসায়নিক পদার্থের উৎপাদন প্রক্রিয়া এমনভাবে ডিজাইন করা হয় বা পরিকল্পনা করা হয় বা নকশা করা হয় যাতে ক্ষতিকর রাসায়নিক পদার্থের উৎপাদন হ্রাস পায় বা মোটামুটি বন্ধ করা যায়, একেই আমরা গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলি। এখন আসি আমরা এই পরিবেশ দূষণ বা এই দূষণ নিয়ন্ত্রণের বিকল্প পথ কি। পরিবেশ দূষণের একটি অন্যতম কারণ হলো অতি দ্রুত শিল্পের বিস্তার বা অতি দ্রুত শিল্পের প্রসার। যেসব শিল্প প্রক্রিয়ায় বিষাক্ত পদার্থ নির্গত হয় বা যেসব শিল্পে বিষাক্ত পদার্থ উৎপাদন করা হয় সেগুলো থেকে সর্বাধিক মাত্রায় পরিবেশ দূষণ ঘটে। আমাদের দৈনন্দিন সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবহৃত বা কৃষিকার্যে ব্যবহৃত নানাবিধ পদার্থের প্রস্তুতির জন্য রসায়নবিদগণের মুখ্য ভূমিকা বা অবদান থাকলেও তারাই কিন্তু পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী। আধুনিক রসায়নবিদগণের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হয়েছে এবং রাসায়নিক দূষণ থেকে পরিবেশকে রক্ষা করার জন্য উনিশশো 1991 সাল থেকে গ্রিন কেমিস্ট্রির সূচনা হয়েছে। 1991 খেয়াল করে বন্ধুরা, এটা একটা এমসিকিউ প্রশ্ন। 1991 সাল থেকে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের সূচনা হয়েছে। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন হলো
এক ধরনের পরিবেশ বান্ধব রসায়ন। রসায়ন শাস্ত্র ও বিজ্ঞানের অন্যান্য শাখায় প্রচলিত ধ্যান ধারণা ও নীতি কাজে লাগিয়ে রসায়ন শাস্ত্র এবং বিজ্ঞানের অন্যান্য শাখার বিভিন্ন ধ্যান ধারণা বা নীতি কাজে লাগিয়ে বিকল্প চিন্তা ভাবনার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তিগত কৌশল প্রয়োগ করে পরিবেশের দূষণ না ঘটিয়ে রাসায়নিক দ্রব্যাদির প্রস্তুতি সম্পর্কিত রসায়ন চর্চাই হলো গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য। অতএব পরিবেশকে সুন্দর রেখে, পরিবেশের ক্ষতি না করে, পরিবেশের দূষণ না করে যে সকল উপায়ে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন কাঙ্ক্ষিত উৎপাদ প্রস্তুত করতে পারি, সেই ধরনের রসায়ন বিজ্ঞান বা রসায়ন বিদ্যার নামই হলো সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি, এবং এটাই হচ্ছে গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য বা উদ্দেশ্য, যে মূলত যে পরিবেশকে সুন্দর রাখবো, দূষিত করব না, এবং আমাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত উৎপাদও আমরা তৈরি করব। এবং আরেকটা ব্যাপার আছে যে আমরা কম সময়ে অধিক উৎপাদও তৈরি করব। এগুলো মাথায় রেখে যে পরিকল্পনা করা হয় সেটাকে বলা হচ্ছে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। 1991 সালে, আগে বলেছি যে 1991 সালে দুইজন বিজ্ঞানী পাউল টি অ্যানাস্তাস এবং জন সি ওয়ার্নার, পাউল, দেখো, একজন হচ্ছে পল টি অ্যানাস্তাস আর আরেকজন হচ্ছে জন সি ওয়ার্নার। জন সি ওয়ার্নার এই দুজন বিজ্ঞানী এই ধরনের গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের জন্য 12টি নীতিমালা প্রণয়ন করেন। তো মোটামুটি এই 12টি নীতিমালা আমরা সংক্ষেপে একটু দেখার চেষ্টা করব। যার উপর ভিত্তি করেই বর্তমান গ্রিন কেমিস্ট্রি নির্ভর করে। নাম্বার 1, বজ্র পদার্থ প্রতিরোধ। নাম্বার 1, বজ্র পদার্থ প্রতিরোধ। এটা কেমন, যে বজ্র এবং দূষণ সৃষ্টির পরে বিশোধন না করে সৃষ্টির পূর্বে নিয়ন্ত্রণ করা শ্রেয়। কি বলছি আমরা, যে বজ্র সৃষ্টি হওয়ার আগেই, এবং বজ্র সৃষ্টি হলে যে পরিবেশ দূষণ হবে, সেটা হওয়ার আগেই, মানে এই পরিবেশ দূষণ হওয়ার পরে সেটাকে আবার বিশোধন না করে, বা বজ্র সৃষ্টি হওয়ার পরে সেটাকে আবার বিশোধন না করে সেটা সৃষ্টির আগেই এমন ব্যবস্থা নেওয়া যে যেন বজ্র সৃষ্টি এবং পরিবেশ দূষণকে সৃষ্টির আগেই নিয়ন্ত্রণ করা যায়। নাম্বার 2, সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। নাম্বার 2, সর্বোচ্চ অ্যাটম ইকোনমি।
এটা কি সংশ্লেষিক বা সংশ্লেষণ প্রক্রিয়ায় এই পদ্ধতিসমূহকে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে করে রাসায়নিক প্রক্রিয়ায়, মানে যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো কিছু প্রস্তুতি করা হয়, কোনো উৎপাদক প্রস্তুত করা হয়, তাকে বলা হয় সংশ্লেষিক পদ্ধতি। তো এরকম সংশ্লেষিক পদ্ধতিসমূহকে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে করে রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবহৃত, মানে ওই রাসায়নিক বিক্রিয়ায় বা ওই রাসায়নিক পদ্ধতিতে ব্যবহৃত সকল বিকারকই প্রান্তিক উৎপাদে, মানে যা আমরা চাচ্ছি সেই উৎপাদে অন্তর্ভুক্ত হয় বা পরিবর্তিত হয়, এবং সহ উৎপাদ বা বাই প্রোডাক্ট বা উপজাত এই সহ উৎপাদের পুনঃচক্রায়ন বা রিসাইকেলিং প্রয়োজন না হয়। শিল্পে ব্যবহৃত কোনো পদ্ধতির অ্যাটম ইকোনমি, যাকে আমরা পার্সেন্টেজ অফ এই অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ অফ এই দ্বারা আমরা এই পদ্ধতির সফলতার মাত্রা জানতে পারি। এখানে একটা সূত্রের মাধ্যমে এটা আমরা জানতে পারি, যেটা আমরা পরবর্তীতে এই অধ্যায়ে বিভিন্ন গাণিতিক সমস্যার ক্ষেত্রে ব্যবহার করব। এই পার্সেন্টেজ অফ ই বা অ্যাটম ইকোনমি ইজিক্যাল টু কি, উৎপাদের মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা ইন্টু সংকেত ভর বা আণবিক ভর। সংকেত ভর বা আণবিক ভর ইন্টু 100 ডিভাইড বাই বিক্রিয়কের মোল সংখ্যা ডিভাইড বাই বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা। সংক্ষেপে আমরা এইভাবে লিখতে পারি, বিক্রিয়ক ও উৎপাদের দুইটারই ব্র্যাকেট দিয়ে মোল সংখ্যা ইন্টু সংকেত ভর বা আণবিক ভর। অর্থাৎ বিক্রিয়কের ও উৎপাদের মোল সংখ্যা ইন্টু সংশ্লিষ্ট বিক্রিয়ক ও উৎপাদের আণবিক ভর। ঠিক আছে, এটা একসঙ্গে লিখছি এভাবে আর কি, বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা ইন্টু বিক্রিয়ক ও উৎপাদের সংকেত ভর। তাহলে সূত্রটা আমরা খেয়াল রাখার চেষ্টা করি, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। যে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি বা পার্সেন্টেজ অফ এই ইজিক্যাল টু উৎপাদের মোট মোল সংখ্যা ইন্টু সংকেত ভর ইন্টু 100 ডিভাইড বাই বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা ইন্টু সংকেত ভর। হ্যাঁ, এখানে এই বলতে অ্যাটম ইকোনমি। আচ্ছা, এবার আসি আমরা 3 নম্বর নীতিমালায়। 3 নম্বর, ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার। ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার 3, ন্যূনতম ঝুঁকির
পদ্ধতির ব্যবহার কম বিষাক্ত পদার্থ ব্যবহার করে অধিকতর নিরাপদ সাংশ্লেষিক পদ্ধতির উদ্ভাবন করার প্রয়োজন সবুজ রসায়নের ক্ষেত্রে বা সবুজ রসায়নের উদ্দেশ্যে। কি বলছি আমরা, যে সবুজ রসায়ন বাস্তবায়নের উদ্দেশ্যে বা সবুজ গ্রিন কেমিস্ট্রি অ্যাপ্লাইয়ের লক্ষ্যে যত সম্ভব কম বিষাক্ত পদার্থ ব্যবহার করতে হবে এবং এভাবে অধিকতর নিরাপদ সাংশ্লেষিক পদ্ধতির উদ্ভাবন করতে হবে। হ্যাঁ, তো এতে আমাদের ঝুঁকির মাত্রা কমে যাবে, অর্থাৎ ন্যূনতম ঝুঁকিতেই আমরা রসায়নের বিভিন্ন বিক্রিয়াদি সম্পন্ন করতে পারবো এবং ন্যূনতম ঝুঁকির মাধ্যমে নিরাপদ সাংশ্লেষিক পদ্ধতির ব্যবহার করে আমরা আমাদের রাসায়নিক পদার্থ উৎপন্ন করতে পারবো। আচ্ছা, নাম্বার 4, নিরাপদ রাসায়নিক পদার্থ উদ্ভাবন। নিরাপদ রাসায়নিক পদার্থ উদ্ভাবন নিরাপদ রাসায়নিক পদার্থ উদ্ভাবন। খেয়াল করো, রাসায়নিক বিক্রিয়াকে এমনভাবে পরিমার্জন করতে হবে যাতে করে নিরাপদ রাসায়নিক পদার্থের উদ্ভাবন সম্ভবপর হয়। আর নিরাপদ রাসায়নিক পদার্থ উদ্ভাবন সম্ভব হলেই আমাদের জীবন নিরাপদ হবে। হ্যাঁ, এবং স্বাস্থ্য নিরাপদ হবে, স্বাস্থ্য ঝুঁকি কম হবে এবং আমরা বিভিন্ন রোগ যেমন ক্যান্সার ইত্যাদি থেকে আমরা রক্ষা পাবো। নাম্বার 5, নিরাপদ দ্রাবক ব্যবহার করতে হবে। হ্যাঁ, নাম্বার 5, নিরাপদ দ্রাবকের ব্যবহার। সেটা কি, এই সাংশ্লেষিক রসায়নে বা প্রস্তুতিমূলক রসায়নে ব্যবহৃত যে আমরা বিভিন্ন দ্রাবক ব্যবহার করি, সেসব ব্যবহৃত দ্রাবক, তারপরে সেগুলোকে পৃথক করতে যে এজেন্টগুলো ব্যবহৃত হয়, যাকে বলে আমরা পৃথকীকরণ এজেন্ট, এবং বিভিন্ন সহায়ক রাসায়নিক পদার্থগুলা, হ্যাঁ, বিক্রিয়া ঘটাতে যেসব পদার্থগুলা, যেসব ব্যাপারগুলা সহায়তা করে, সেই সব পদার্থ সমূহকে অধিকতর কম বিষাক্ত রাসায়নিক পদার্থ দ্বারা প্রতিস্থাপন করতে হবে। অর্থাৎ সোজা কথা, আমরা যে বিক্রিয়ায় ব্যবহৃত দ্রাবক আমাদের নিরাপদ হতে হবে এবং এর সঙ্গে বিভিন্ন এজেন্ট এবং বিভিন্ন সহায়ক পদার্থ নিরাপদ হতে হবে। নাম্বার 6, শক্তি দক্ষতা পরিকল্পনা। শক্তি দক্ষতা
পরিকল্পনা। রাসায়নিক সংশ্লেষিক পদ্ধতিতে অধিকতর কার্যকর পদ্ধতির উদ্ভাবন সহ কক্ষ তাপমাত্রা ও চাপে রাসায়নিক বিক্রিয়া সংগ্রহের উপায় উদ্ভাবন। খেয়াল করো যে এই যে আমরা বিভিন্ন পদ্ধতিতে বা সংশ্লেষিক পদ্ধতিতে বিভিন্ন রাসায়নিক পথ উৎপন্ন করছি, এই পদ্ধতিগুলা অধিকতর কার্যকর পদ্ধতি উদ্ভাবন করতে হবে। কিন্তু কিভাবে? সাধারণত কম তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় ও চাপে, কম তাপমাত্রা ও চাপে অর্থাৎ কক্ষ তাপমাত্রা ও চাপে এই ধরনের সংশ্লেষণে রাসায়নিক বিক্রিয়া সংগ্রহের উপায় উদ্ভাবন করতে হবে, যাতে অধিক তাপমাত্রা এবং অধিক চাপে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের স্বাস্থ্যের ক্ষতি এবং এই ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে আমরা রক্ষা পাই। তো একেই বলছি আমরা যে এই শক্তির দক্ষতা, হ্যাঁ, মানে এমন একটা পদ্ধতি উদ্ভাবন করতে হবে যাতে আমরা অল্প তাপমাত্রা অল্প চাপে নিরাপদভাবে আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থ উৎপন্ন করতে পারি। অর্থাৎ কক্ষ তাপমাত্রা বা ন্যূনতম শক্তি ব্যয়ে আমরা উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করব। এতে কি হবে? এতে আমাদের বিদ্যুৎ ও তাপ শক্তির অপচয় রোধ হবে এবং শিল্পের উৎপাদন ব্যয় হ্রাস পাবে। বিদ্যুৎ এবং তাপ শক্তির যদি অপচয় কমে, অবশ্যই শিল্পের উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং শিল্প লাভজনক হবে। তো এটাকে বলছি আমরা যে বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা। নাম্বার 7, নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার। নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। নবায়নযোগ্য কাঁচা মাল ব্যবহার। নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে মধ্য উৎপাদক বা মাধ্যমিক ডেরিভেটিভ উৎপন্ন হতে অতিরিক্ত বিকাশ উৎপন্ন হয় এবং এতে অতিরিক্ত বিকারকের প্রয়োজন হয় এবং অতিরিক্ত সহ উৎপাদক বা বর্জ্য সৃষ্টি হয়। ঠিক আছে? তো অতএব এক্ষেত্রে আমরা নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার করে নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সমূহের বিষাক্ততা অবশ্যই নিম্নতর এবং নবায়নযোগ্য হতে হবে। আমি আবার বলি, 7 নম্বর পয়েন্টে কি? নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। এটা কি জিনিস? যে এই রাসায়নিক বিক্রিয়ায় যে অংশগ্রহণকারী বিক্রিয়ক সমূহ, এইগুলার বিষাক্ততা অবশ্যই নিম্ন হতে হবে এবং নবায়নযোগ্য হতে হবে। অর্থাৎ যেমন ধরো, বর্তমানে পেট্রোলিয়ামজাত মনোমার থেকে বিভিন্ন পলিমার উৎপাদন করা হয়। এখন পেট্রোলিয়াম নবায়নযোগ্য কাঁচামাল নয়। এক্ষেত্রে উদ্ভিজ কাঁচামাল ব্যবহার করা উত্তম বা উদ্ভিজ কাঁচামাল ব্যবহার পদ্ধতি প্রয়োজন বা এই ধরনের পদ্ধতি
উত্তম ফল বয়ে আনে। পরবর্তী পয়েন্টটা কি, 8 নম্বর, যেটাই বলছিলাম আর কি, যে ন্যূনতম উপজাত সৃষ্টি। ন্যূনতম উপজাত সৃষ্টি। নাম শুনে বুঝতে পারছো যে কম বাই প্রোডাক্ট সৃষ্টি করার লক্ষ্য বা উদ্দেশ্য থাকতে হবে। হ্যাঁ, এটা কি, রাসায়নিক বিক্রিয়ার সময়ে এই অপ্রয়োজনীয় মাধ্যমিক ডেরিভেটিভ বা অপ্রয়োজনীয়, যেটা না হলেও যত কম হয় তত ভালো, যে মধ্যম মধ্যম উৎপাদক, হ্যাঁ, এই ধরনের অপ্রয়োজনীয় মাধ্যমিক উৎপাদক বা ডেরিভেটিভ উৎপন্ন হলে কি হয়, অতিরিক্ত বিকারকের প্রয়োজন হয় এবং এর ফলে কি হয়, এই বাই প্রোডাক্ট বা স্ব উৎপাদক এবং বজ্র বেশি সৃষ্টি হয়। তাহলে এই চেষ্টা করতে হবে যে এই ধরনের ন্যূনতম স্ব উৎপাদক বা বজ্র সৃষ্টি যেন না হয়, বা এই মধ্যম প্রাপ্তি বা মধ্যম আহরিত পদার্থ যত কম হয় ততই বেটার, ততই ভালো। রাসায়নিক বিক্রিয়ার সময়ে এই ধরনের অপ্রয়োজনীয় মধ্যম উৎপাদক কম উৎপন্ন করে অতিরিক্ত বিকারকের অতিরিক্ত বিকারক ব্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে এবং স্ব উৎপাদক বর্জ্য সৃষ্টি যাতে না হয়, সেখান থেকে ফলপ্রসূ প্রোডাক্ট উৎপন্ন করতে হবে। নাম্বার 9, প্রভাবকের ব্যবহার। প্রভাবকের ব্যবহার, গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন এর যে কৌশল, এই কৌশলে রাসায়নিক বিক্রিয়া সংগঠনে অধিকতর ফলপ্রসূ প্রভাবকের উদ্ভাবন অপরিহার্য। মানে তুমি যত কার্যকরী প্রভাবক ব্যবহার করবে তত বিক্রিয়া ত্বরান্বিত হবে এবং তোমার কম সময়ে লাভজনকভাবে উৎপাদক তৈরি হবে। অর্থাৎ নতুন অধিক কার্যকর প্রভাবক উদ্ভাবন সহ শিল্প প্রক্রিয়ার উন্নয়ন করে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, ওই ব্যাপারটা ওটাই আর কি, যে যত তুমি অধিক কার্যকর নতুন প্রভাবক উৎপন্ন করতে পারবে এবং সেই প্রভাবক ব্যবহারের মাধ্যমে তুমি কম সময়ে কম খরচে অল্প ব্যয়ে লাভজনকভাবে শিল্প কারখানায় তুমি রাসায়নিক দ্রব্যাদি বা আমাদের ব্যবহার্য রাসায়নিক দ্রব্যাদি উৎপাদন করতে পারবে এবং এতে তোমার সবুজ রসায়ন বাস্তবায়িত হবে। 9 নম্বর নীতি আমরা দেখলাম। নাম্বার 10, সহজে ভাঙনযোগ্য উৎপাদক। সহজে ভাঙনযোগ্য উৎপাদক। দেখো, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কাঙ্ক্ষিত যে পণ্য, তোমার যে কাঙ্ক্ষিত পণ্য তুমি যেটা চাচ্ছ, সেই পণ্যের পরিকল্পনা এমনভাবে করতে হবে যাতে এগুলো সহজে ভাঙনযোগ্য উৎপাদে পরিণত হয়।
কেন? যে যেন এগুলা সহজেই বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা পচে গলে ভাঙনযোগ্য হয়। এতে কি হবে? এতে তোমার পরিবেশ দূষণ কম হবে। কারণ এটা যদি সহজে ভাঙনযোগ্য না হয় তাহলে এটা অবিকৃত থেকে যাবে বহুদিন এবং পরিবেশ দূষণ হতে থাকবে। ঠিক আছে? 11 নম্বর, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ। যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ। যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ। দূষণ প্রতিরোধের ক্ষেত্রে নমুনা বিশ্লেষণে নবতর পদ্ধতির উদ্ভাবন করার প্রয়োজন, অতীব প্রয়োজন, এবং ক্ষতিকর পদার্থের গঠনের পূর্বেই মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করার অতীব প্রয়োজন। হ্যাঁ, যথাসময়ে তোমার দূষণ প্রতিরোধ করতে হবে এবং সেটা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। 12 নম্বর, দুর্ঘটনা রোধকরণ। দুর্ঘটনা রোধকরণ। দুর্ঘটনা রোধকরণ, এটা বুঝতেই পারছো যে রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত কাঁচামাল ও রাসায়নিক পদার্থসমূহ অবশ্যই সহজাতভাবে নিরাপদ হতে হবে এবং মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার খাতিরে বিপজ্জনক পদার্থের ব্যবহার বন্ধ করতে হবে এবং এতে বিভিন্ন দুর্ঘটনা থেকে আমাদেরকে নিরাপদ থাকতে হবে। যেমন ধরো, রাসায়নিক পদার্থ ও পদ্ধতিগত ত্রুটিগত কারণে দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা শিল্পক্ষেত্রে আমাদের থাকতে হবে, যে এ ধরনের দুর্ঘটনা হলে যেন সেটাকে আমরা প্রতিরোধ করতে পারি এবং রোধ করতে পারি এবং জনবলকে আমরা রক্ষা করতে পারি। তো মূলত এই 12টি নীতিমালার মাধ্যমে 1991 সালে বিজ্ঞানীরা এই 12টি নীতিমালা দেন গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের বাস্তব কল্পে। এবং এই নীতিমালাগুলো যদি যথাযথভাবে আমাদের শিল্প কারখানায় বা আমাদের রাষ্ট্রে বলো কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তেই বলো, যদি আমরা এগুলা মেনে চলি তাহলে আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকি, আমাদের শিল্প কারখানায় উৎপাদন ব্যয় হ্রাস এবং বিভিন্ন দুর্ঘটনা রোধ এবং কম সময়ে অধিক উৎপাদন করে লাভজনক শিল্প কারখানার স্থাপন, এইসব নানাবিধ সুবিধা আমরা ভোগ করতে পারি। তো বন্ধুরা, তোমাদের এই অধ্যায়ের প্রথম টপিকসেই এই গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন নিয়ে আলোচনাটা রয়েছে। তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। তো আজকের অনলাইন ক্লাস থেকে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।